নমস্কার, আপনি শুনছেন TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে, আর আমি মিমি বলছি। পুরীর মন্দিরের ধ্বজা কি জানেন? গেরুয়া রঙের পতাকাই কেন মন্দিরে ব্যবহার করা হয়? TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 673-এ আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টটি লিখেছেন TV9 বাংলা ডিজিটালের সাংবাদিক দীপ্তা দাস। চোখ বন্ধ করে পুরীর মন্দিরের ধ্বজাটা দেখতে পান তো? ওই ধ্বজা বদলানোর অলৌকিক কৌশল দেখেননি এমন মানুষের সংখ্যা খুবই কম। যারাই পুরীর মন্দিরে গিয়েছেন তারা অন্তত একবার হলেও দুঃসাহসিক কৌশলে মন্দিরের ধ্বজা বদলানো চাক্ষুষ করার সুযোগ খুঁজেছেন। যুগ যুগ ধরে পুরীর মন্দিরের ধ্বজা বদল করার প্রথা চালু রয়েছে। পুরীর মন্দির ভক্তদের কাছে শুধু তীর্থক্ষেত্রই নয়, এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন লোকবিশ্বাস ও পৌরাণিক কাহিনী। এই মন্দিরের অনেক ঘটনা রয়েছে যার ব্যাখ্যা বিজ্ঞানের সঙ্গে মেলে না কখনোই। কিন্তু তাতে কি? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। অনেকেই হয়তো জানেন না যে এই মন্দিরের ধ্বজা ওড়ে বাতাসের উল্টো পথে। হিন্দু ধর্মমতে মন্দিরের পতাকার সঙ্গে রয়েছে ভগবান হনুমানের যোগ। কিংবদন্তি অনুসারে সমুদ্রের শব্দের কারণে ভগবান বিষ্ণুর বিশ্রাম নেওয়া কঠিন হয়ে পড়েছিল। যখন ভগবান হনুমান এই কথা জানতে পারেন, তখন তিনি সমুদ্রকে বলেন, সমুদ্র, তোমার এই গর্জন বন্ধ করো, কারণ এই বিকট শব্দের জেরে মহারাজ বিশ্রাম নিতে পারছেন না। তখন সমুদ্র সেই কথার উত্তরে বললেন, এই শব্দ আমার নিয়ন্ত্রণে নেই। বাতাসের গতি যতদূর যাবে এই শব্দ ততদূর পৌঁছবে। আপনার পিতা পবনদেবকে এর জন্য অনুরোধ করা উচিত। সেই কথা শুনে হনুমানজি তার পিতাকে আমন্ত্রণ জানালেন এবং মন্দিরের দিকে বাতাস যাতে না বয়ে যায় সে ব্যাপারে অনুরোধ জানান। পুত্রের কথার জবাবে পবনদেব জানিয়েছিলেন এমনটা কখনো সম্ভব নয়। এর জন্য তিনি হনুমানজিকে একটি সমাধানের সূত্র বলেছিলেন। পবনদেবের দেওয়া সমাধান অনুসারে হনুমানজি তার শক্তি দিয়ে নিজেকে দুটি ভাগে ভাগ করে নেন। তারপর তিনি বাতাসের চেয়ে দ্রুত গতিতে মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করতে শুরু করেন। এর কারণে এমন বায়ুচক্র তৈরি হয় যে সমুদ্রের শব্দ মন্দিরের ভিতরে না গিয়ে মন্দিরের চারপাশে ঘোরাফেরা করতে থাকে। আর এই জন্য পুরীর মন্দিরের কাছে সমুদ্র থাকা সত্ত্বেও মন্দিরের ভিতরে কখনো সমুদ্রের গর্জন শোনা যায় না। সমুদ্রের শব্দ মন্দিরের ভিতর না আসার কারণে শান্তি ও আরামে নিদ্রায় যেতে পারেন ভগবান জগন্নাথ। এই কারণে মন্দিরের পতাকাও বাতাসের বিপরীত দিকে উঠতে থাকে। তবে শুধু পুরীর মন্দিরেই নয়, অন্যান্য হিন্দু মন্দিরেও রয়েছে ধ্বজা। কারণ ধ্বজা বা পতাকা ছাড়া কোনো মন্দিরেরই অস্তিত্ব নেই। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে ধ্বজা বা পতাকা ছাড়া যে কোনো মন্দির অসম্পূর্ণ। কথিত আছে, পতাকা ছাড়া মন্দিরে অসুরদের বাস শুরু হয়। তাই এই ধ্বজাই আদতে মন্দিরকে রক্ষা করে। মন্দিরের প্রতীকের সঙ্গে মিল রেখেই পতাকার রং ব্যবহার করা হয়। শুধু হিন্দু ধর্মই নয়, অন্যান্য ধর্মের ক্ষেত্রেও পতাকা উত্তোলনকে বিজয়ের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। পতাকা শুধু সাজসজ্জার জন্য নয়, বিজয়েরও প্রতীক। যেখানে পতাকা উত্তোলন করা হয় সেখানে আধ্যাত্মিকতা এবং ভক্তি ধীরে ধীরে অজ্ঞতা, অহং, হিংসা এবং কামনার উপর জয়লাভ করে বলে মনে করা হয়। এই ধ্বজার ঐতিহ্য কবে থেকে শুরু হয়? কথিত আছে, প্রাচীনকালে যখন দেবদেবী ও অসুরদের মধ্যে যুদ্ধ হতো, সেই সময় রথের ওপর স্থাপিত প্রতীকগুলি সময়ের সঙ্গে সঙ্গে পতাকা হয়ে উঠেছিল। সেই থেকে মন্দির এবং বাড়িতেও পতাকা উত্তোলনের রীতি পালন করা শুরু হয়। পতাকা শুধু মন্দির নয়, পুরো শহরকে রক্ষা করে। ধ্বজা তোলার সঠিক দিক কোনটি? সনাতন ধর্মে পতাকাকে বিজয়ের প্রতীক বলে মনে করা হয়। পতাকার খুঁটি বসানোর জন্য বেশ কিছু নিয়মও রয়েছে। ধ্বজা যদি বাড়িতে রাখেন তাহলে বাড়ির শীর্ষে উত্তর পশ্চিম কোণে রাখতে হবে। উত্তর পশ্চিম কোণে স্থাপিত পতাকার খুঁটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়িতে কোন পতাকা উড়াবেন? জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির ছাদে স্বস্তিক চিহ্ন বা ওম লেখা ত্রিভুজাকার কেশর রঙের পতাকা রাখা খুবই শুভ বলে মনে করা হয়। অনন্তকাল ধরে বিশ্বাস করা হয় যে এই পতাকায় সূর্যের রশ্মি পড়লে অন্ধকার ও নেতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যায়। মন্দিরের মাথায় ধ্বজা ওড়ানো ও পুরনো পতাকা নামিয়ে আনার অভূতপূর্ব কৌশল দেখতে কয়েক হাজার মানুষ অপেক্ষায় থাকেন। আপনি যদি না দেখে থাকেন কখনো, অবশ্যই চাক্ষুষ করবেন অন্তত একবার হলেও।
TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 673 আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন। আর সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।